শুভেচ্ছা ভাইরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের সবার একটা কোশ্চেন যে কত নাম্বার মোটামুটি পাইলে মিনিমাম একটা সিট আসলে নিশ্চিত হবে। তো সেই নাম্বারটা আসলে 65 আউট অফ 100, মানে জিপিএতে যাদের 20-এর কাছাকাছি আছে আর কি, তারা যদি দেখা যাচ্ছে 65-র মতো পায়, খুব ভালো একটা মেরিটে কিন্তু তোমার চান্স হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেক্ষেত্রে আমার টার্গেটটা আসলে কেমন হওয়া উচিত? তো দেখো, তোমার টার্গেটটা হওয়া উচিত আসলে মিনিমাম এমসিকিউতে 40, রিটেনে 25-এর একটু কম বেশি আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এই নাম্বারটা নিশ্চিত করব, আজকের এই একটা ভিডিওটা আমি তোমাদেরকে পুরো নাম্বারটা হাতে কলমে হিসাব করে দেখাই দিব কিভাবে তুমি এই প্রিপারেশনটা নিয়ে পুরো নাম্বারটা নিশ্চিত করতে পারো। দেখো, প্রথমে হচ্ছে বাংলা অংশটার কথা যদি আমরা চিন্তা করি, 15টা এমসিকিউ আসে এবং রিটেন 20 নাম্বারের। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তোমাকে বলে দিতেছি যে কোথা থেকে কোশ্চেনগুলো হবে এবং কত নাম্বার তোমাদের নিশ্চিত হবে। প্রথমে আমরা জিনিস চিন্তা করি, দেখো তোমার টোটাল টার্গেট, বেসিক টার্গেট হচ্ছে 40টা এমসিকিউ কারেক্ট করা। তো তুমি একটু খেয়াল করো, তুমি যদি বাংলা অংশে মুখস্থের দিকে একটু তাকাও, পারিভাষিক শব্দ পড়লে তুমি এইখান থেকে শিওর একটা কমন পাবা, বাগধারা পড়লে এইখান থেকে শিওর একটা কমন পাবা, শব্দ ভাণ্ডার থেকে শিওর একটা কমন পাবা, আর বাকি যে তিনটা দেখতেছ সমার্থক, বিপরীত আর বাক্য সংকোচন, এইগুলা থেকে তুমি কমপক্ষে 1 থেকে 2টা কমন পাবা। তো এখন আমি যদি তোমাকে বলি, দেখো এই মুখস্থ আইটেম টোটালি যদি খুব ভালো করে পড়ো, তোমার 4 নাম্বার একদম নিশ্চিত। এখানে কোনো জটিল কিচ্ছু নাই, অনেক মেধাবী হওয়া লাগবে না, অনেক জ্ঞানী হওয়া লাগবে না, কিচ্ছু হওয়া লাগবে না। জাস্ট তুমি কি করবা, এগুলো একটু প্রত্যেক দিন পড়লেই হয়ে যাবে। 10টা করেও যদি দিনে পড়ো, 100 দিন পর 1000টা হয়ে যাবে, সবগুলা কভার হয়ে যাবে। তো এখন আমার এই 40-এর ভিতরে আর কত থাকতেছে? আমার থাকতেছে হচ্ছে 36 নাম্বার এখনো পাইতে হবে, তাই না? 36টা এমসিকিউ আমাকে কারেক্ট করতে হবে টোটাল 60টার ভিতরে। এখনো 4 নাম্বার এখান থেকে তুমি পাইলা। এরপরে দেখো, বাংলা অংশের মূল বই যেটা, যেখানে তোমার ফুল সিলেবাসের 12টা গদ্য আর 12টা পদ্য আছে, এইগুলো যদি খুঁটিনাটি প্রত্যেকটা লাইনের অর্থ সহকারে, ভিতরে গ্রামার যেগুলো আছে বা ব্যাকরণ যেগুলো আছে ভালো করে বিশ্লেষণ করে পড়তে পারো, তুমি এইখান থেকে কমপক্ষে 6, সর্বোচ্চ 8 বা 9টা প্রশ্ন পাবা। আমি ধরলাম যে মিনিমাম 6টা আসবে। 6টা মাস্ট আসবে। দেখো, সহপাঠ এই অংশ থেকে যদি তুমি প্রত্যেক দিন 1 পেজ করেও পড়ো, 100 দিনে কিন্তু কভার হয়ে যাবে। তো এইখান থেকে 2টা প্রশ্ন প্রত্যেক বছর আসে এবং গদ্য পদ্য থেকে 3-4 ফ্লাকচুয়েট করে। তো ধরলাম যে আমরা এই টোটাল অংশ থেকে 12টা গদ্য, 12টা পদ্য সহপাঠ খুব ভালো করে পড়ছি, পড়ার মতো করে পড়ছি, অ্যাডমিশনের মতো করে পড়ছে, আরও 6 নাম্বার আমার নিশ্চিত হয়েছে। তো আমার এখন আর কত দরকার? দেখো, 36 থেকে 6 বাদ দিলে আর 30টা এমসিকিউ তোমাকে পারতে হবে। এখন তুমি কি করবা? ব্যাকরণ দিকে তাকাও। অনেকের ব্যাকরণে অনেক সমস্যা না ভাইয়া, বেসিকে তোমাদের কত সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ভয়ে থাকো তোমরা। এই 2টা অংশ স্ট্রংলি পড়লে, এইখানে কিছু সিলেক্টিভ টপিক যদি তুমি পড়ো, আমি লিখে দিলাম, তুমি সমাস যদি পড়ে যাও, হ্যাঁ, খুব বেশি বড় না কিন্তু সমাস, 1টা নাম্বার কিন্তু নিশ্চিত পাবা। ঠিক আছে? এরপরে দেখো, আবিধানিক ক্রম যদি তুমি পড়ে যাও, এইখানে শিওর 1 নাম্বার তুমি পাবা। তারপরে দেখো, এই যে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটা, ঠিক আছে, ব্যাকরণিক শব্দ শ্রেণী, পদ প্রকরণ, হ্যাঁ, এইটা পড়লেও তুমি 1 নাম্বার কমন পাবা। আর বাকি যেগুলো দেখতেছো বানান উচ্চারণ থেকেও প্রায় 1 নাম্বার আসে। তো তুমি বুঝতেই পারতেছো যে 15 কিভাবে আসে। এখান থেকে 4 দেয়, এইখান থেকে 6 দেয়, বাকি গ্রামার থেকে কিন্তু 5 দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তার মধ্যে দেখা যায় এই যে টপিকগুলো, এগুলো না বারবার আসে, বানান উচ্চারণ, তারপরে হচ্ছে আবিধানিক ক্রম, পদ প্রকরণ, সমাস, এগুলাই বেসিক। ধনীটা বেসিকটা বলে আরও একটা পাবা। তার মানে 5টা কোয়েশ্চেন যে কোথা থেকে দিবে, খুব বেশি টপিক কিন্তু দিয়ে আসে না, সমাস আসে, তারপরে এইদিকে পদ প্রকরণ, আবিধানিক ক্রম, বানান উচ্চারণ, এইগুলো থেকেই ফ্লাকচুয়েট করে দেয়। এই কয়েকটা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো, আমি ধরলাম তোমার বেসিক অনেক খারাপ, ঠিক আছে, তুমি মাত্র 3টা পারছো, হ্যাঁ, যদি 2টাও পারো, তাও তোমার আর মাত্র 28টা এমসিকিউ পারতে হবে। কয়টা? 28টা, 28। তো বাংলার হিসাবটা গেল। এবার আসলে দেখ ইংরেজিতে কি করা যায়, এইখানেও একই কথা। হ্যাঁ, 15টা হচ্ছে এমসিকিউ, 20 মার্কের রিটেনটা নিয়ে আমি পরে আলোচনা করি। দেখো, 15টা এমসিকিউতে কি করবা, এইখানে আমরা মেমোরাইজিং পার্ট দেখতে পাচ্ছি। প্রত্যেক বছর কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন মাস্ট, প্রত্যেক বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব, এগুলো থেকে মাস্ট একটা প্রশ্ন আসে। আর বাকি যেগুলো আছে, ফিগার অফ স্পেস, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ভোকাবুলারি, সাথে আরেকটা আমি যদি বলি সিঙ্গেল ওয়ার্ড, মানে ইংরেজিতে এক কথায় প্রকাশ, সিঙ্গেল ওয়ার্ড। তো এইগুলো থেকে আরও 1-2টা প্রশ্ন তুমি পাবা। তো মেমোরাইজিংয়ে তুমি সিনোনিম অ্যান্টোনিম বলে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেখান থেকে 2টা প্রশ্ন প্রত্যেক বছরই আসে। তো তুমি যদি এই যে কারেক্ট স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে এইদিকে বাকি আইটেমগুলো পড়ো, তাহলে দেখা যাচ্ছে কি তুমি এইখান থেকে 5 নাম্বার পাই যাবা।
মিনিমাম 5টা আসে। ধরলাম তুমি একটা ভুলও করে ফেলছো, ঠিক আছে, কিন্তু এগুলো যেহেতু খুব সময় নিয়ে পড়তেছো, তাহলে কি করবা, এইখান থেকে তুমি 4 নাম্বার মনে করো নিশ্চিত করলা, তাহলে আর তোমার 24টা এমসিকিউ পারতে হবে। কয়টা? 24টা, ঠিক আছে। তো এইবার আসা যাক ইংলিশের ক্ষেত্রে তোমার মেইন যে কাহিনী, অর্থাৎ যে গ্রামারগুলো কোথা থেকে হয়। দেখো তুমি 4 মাস পড়বা, বসে তো থাকবা না, তাই না? পার্টস অফ স্পিচ ভালো করে পড়বা, সেন্টেন্স ভালো করে পড়বা, ন্যারেশন আর টেন্স এইগুলো একটু ভালো করে পড়বা। তার পাশাপাশি দেখো রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 2 ভাই কিন্তু, হ্যাঁ, খুব বেশি কঠিন যে তা না। যারা ভয়কে পাশে রেখে পড়া শুরু করে দিন শেষে তাদের কভার হয়ে যায়। এগুলো একটু পড়লা, ভয়েস চেঞ্জ পড়লা, খুব একটা বেশি টপিক না, বাট হাতে গোনা 10-12টা টপিক এই যেগুলো দেওয়া আছে, এগুলো যদি তুমি পড়ো, তোমার এখন আর 24টা না, এখান থেকে মনে করো তুমি ইংলিশে বেসিকে মেলা সমস্যা, মাত্র তুমি 3টা পারছো, ঠিক আছে, হ্যাঁ, গ্রামার যতগুলো আসছে 3টা পারছো, আর মাত্র 21 নাম্বার দরকার। এরপরে কি, এইবার হচ্ছে তোমার এই দিকে তুমি বাকি যতগুলো অপশন পাচ্ছ আর কি, ধরো তোমার ইংলিশ ফার্স্ট পার্ট থেকে 1-2টা প্রশ্ন অনেক সময় আসে, বা বাংলার ক্ষেত্রে দেখা যায় কি বাহিরে থেকে ওই যে আগের বছর যেমন আসছিল কোনটি বেগম রোকেয়ার রচনা নয়, বা কোনটি রচনা, মানে একটু আশেপাশে দিয়ে তুমি যদি খেয়াল রাখো আরো 2-3টা প্রশ্ন তুমি পাবা। তো দেখো আর মাত্র তোমার মোটামুটি 17 থেকে 18 যদি তুমি পাও তাহলে তোমার হয়ে যাবে। এখন জিকের ক্ষেত্রে তুমি কি করবা আমি আগে বলি। দেখো সবার আগে জিকে অংশটাতে আমি তোমাকে বলবো 30 নাম্বার, এবং এইখানে 25 তোলা যায়, এখানে 25 তোলা যায়, তোমার লাগবে হচ্ছে 18। তোমার মিনিমাম যারা চান্স পেতে চাও তাদের এখনো 18টা এমসিকিউ পারা লাগবে। তো সেক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে আমি তোমাকে একটু সুন্দর করে বলি। দেখো একদম লাস্টের দিকেই শুরু করো, সমস্যা নেই, দিন 15-1 মাস আগে সুন্দর করে রিসেন্ট প্রত্যেকটা ভালো করে পড়বা। রিসেন্টের অনেক বই বের হয়, অনেক বইয়ের প্রথম অংশে রিসেন্ট দেওয়া থাকে, পাতলা পাতলা ছোট্ট ছোট্ট বই, সবগুলাকে যদি তুমি মিলাও 30-40 পেজের বেশি হবে না, কিন্তু এই 30-40 পেজ যদি তুমি ভালো করে পড়তে পারো, এই রিটেনের মধ্যে তুমি 12 নাম্বার পাবা, সরি তোমার জিকের মধ্যে তুমি 12 নাম্বার শিওর পাবা। তাহলে এইবার চিন্তা করো 18-র মধ্যে যদি তোমার এইখান থেকে 10-12টা প্রশ্ন আসে, তাহলে আর 5-6 নাম্বার বাকি থাকে। এই 5-6 নাম্বার তুমি কিভাবে পাবা সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তো দেখো ডে 1-এর মধ্যে হয়েছে যে বাংলাদেশ পরিচিতি, 7 সিস্টার্স, সীমান্ত, হ্যাঁ, আন্তর্জাতিক বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমারেখাগুলো রয়েছে বিভিন্ন দেশের সাথে, মিয়ানমার ও ভারতের সাথে, হ্যাঁ, সমুদ্র সীমা, এইগুলো তোমরা মোটামুটি পড়লা, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না। বাট এই যে দ্বিতীয়টা অংশ, এখন আমার কয়টা লাগবে? 6টা লাগবে, ঠিক আছে। 6টা আমি কেমনে পড়বো, একদম হিসাব বরাবর। জনপদ পড়ে যাবা, বাঙালি জাতির আবির্ভাব পড়ে যাবা, একটা প্রশ্ন প্রত্যেক বছর, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন প্রত্যেক বছর প্রাচীন জনপদ থেকে আসে, এক। দ্বিতীয়ত দেখো এই যে প্রাচীন যুগ, মানে তোমার ইতিহাস, টোটাল ইতিহাস তোমরা পড়ছো, অনেকে পড়ো নাই, বাট এই দেখো যে প্রাচীন যুগ, মৌর্য, গুপ্ত, পাল, সেন, এগুলা তোমার হচ্ছে কি বলা যায় যে খুবই বেসিক এবং অত গভীরে পড়া লাগবে না। জাস্ট জিকে বইগুলোতে উপরে ভাষা যতটুকু দেওয়া আছে, একদম পুরো যতটুকু না পড়লে না, ততটুকু পড়লেই হয়। তো প্রাচীন যুগ যদি তুমি পড়ো, এইখানে আসলে কি পাইলাম আমরা, জনপদ থেকে একটা, আর মাত্র 5টা পারা লাগবে। তুমি মনে করলা যে ইতিহাসটা খুব ভালো করে পড়লা, পাশাপাশি এই যে মুসলিম শাসনের একটা অংশ আছে, তার পাশাপাশি কি দেখো এই যে ইংরেজ আমলের একটা অংশ আছে, ইংরেজ আমল। তাহলে এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে তোমার পাকিস্তান আমল আর এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই অংশটাই মূলত জিকের বড় একটা পার্ট, কিন্তু খুব বেশি কঠিন না, ছোটবেলা থেকে সবাই পড়ে আসতেছি। এই যে তোমার প্রাচীন যুগটা, তারপরে হচ্ছে কি মুসলিম যুগ অল্প একটু পড়তে হয়, পুরাটা যে পড়তে হবে ব্যাপারটা ওরকম না। ইংরেজ আমলে আসলে যে ইংরেজ তাড়ানো আন্দোলনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি পাকিস্তান আমল, ভাষা আন্দোলন পিরিয়ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমানে, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ, এইটা যদি তুমি পড়ো, এই ইতিহাস থেকে কিছু যদি নাও হয় তুমি এইখান থেকে কমপক্ষে 3টা প্রশ্নের উত্তর সঠিক করে আসতে পারবা। মুক্তিযুদ্ধ থেকে তোমার একটা আসবেই, এবং ইতিহাস থেকে 2-3টা প্রশ্ন আসবে না, এটা কখনোই হইতে পারে না। 3টা প্রশ্ন মনে করো 4টা আসছে, তুমি 2টা পারলা, ঠিক আছে, 2টা পারলা, এখন আর মাত্র 3টা এমসিকিউ তোমার পারা লাগে 40 পাইতে হলে, হ্যাঁ, 3টা এমসিকিউ তোমার পারা লাগতেছে। তারপরে দেখো বাংলাদেশের সংবিধান তুমি পড়লা, জাতীয় সংসদ, কমিশন, সরকারের 3 বিভাগ পড়লা, আসলে নাই, সমস্যা নাই তো। তারপরে বাংলাদেশের এই যে দেখো বাংলাদেশের সমুদ্র সৈকত, পাহাড় পর্বত পড়লা, আসলো না আসলে পরের দিকে ফোকাস করি। এই দিকে দেখো বাংলাদেশের প্রথম এবং শ্রেষ্ঠ নারী ব্যক্তিত্ব, পুরুষ ব্যক্তিত্ব, খেলাধুলা, স্থাপনা, এখান থেকে মিনিমাম 2টাও আসতে পারে,
একটা তো পাবাই পাবা, তাহলে আর দুইটা থাকতেছে প্রশ্ন। এইবার তুমি কি করবা? দেখো বাংলাদেশের ছিটমহল এগুলো আগে ইম্পর্টেন্ট ছিল, এখন অতটা গুরুত্বপূর্ণ না। করিডোর ট্রানজিট খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা তা না। বাংলাদেশের জাতীয় বিষয়গুলো এগুলো আসলে পড়ার জন্য পড়তে হয়, কিন্তু এই যে অংশটা তুমি দেখতে পারতেছো, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর একটা এমসিকিউ আসে। দেখো দুইটার মধ্যে এইখান থেকে তুমি শিওর একটা পারবা, হ্যাঁ শিওর একটা পারতেছো। তাহলে আর কতগুলো থাকতেছে? আর মাত্র একটা এমসিকিউ পারলে তোমার 40 ক্রস হয়ে যাবে। দেখো বাংলাদেশের বন্দর, দর্শনীয় স্থান এবং স্থাপত্য জাদুঘর, এই অংশটা ইম্পর্টেন্ট। এক বছর আসে, আরেক বছর আসে না, বাট আসে। কিন্তু এর সাথে যদি তুমি ঐতিহ্যগুলো পড়তে পারো, আমাদের লোকজ সংস্কৃতিগুলো একটু ভালো করে পড়তে পারো, গান বাজনা যেগুলো আছে, নাচ নৃত্য টিত্য, হ্যাঁ এইখান থেকে কিন্তু তুমি আশা করা যায় একটা প্রশ্ন আসবে। বাকি যে 18টা 19টা প্রশ্ন কই থেকে দিবে, এই একটা একটা করে দিয়ে দেয়। তো এইখান থেকে একটা দিলে তোমার 40 ক্রস হয়ে গেছে। এখন চিন্তা করো যে ভাই 40 না তুমি 45 পাবা কেমনে? আগাই চলো। তারপরে বাংলা একাডেমি, ইনস্টিটিউশন, কমিশন, এগুলো আসলে ফ্লাকচুয়েট করে, আসে না আসে অনেক ক্ষেত্রে। তবে এই যে বাংলাদেশের শিল্পী, চিত্রশিল্পীগুলা, সঙ্গীত শিল্পীগুলা, সংস্কৃতি, ঐতিহ্যের ভিতরেই আসলে পড়ে, ও আমরা ওইটার সাথে এটা ধরতে পারি। তারপরে দেখো পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, বাংলার গণমাধ্যম, এগুলো গুরুত্বপূর্ণ। সবকিছু আমরা পেট ব্যাচে পড়াবো আর কি, হ্যাঁ। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী, খেলাধুলাটা আসলে রিসেন্টের জন্য একটু পড়ো, রিসেন্ট সময় যে খেলাধুলাগুলো হয় এটা একটু আসে। এবার দেখো ইন্টারন্যাশনাল পার্ট থেকে আমরা চিন্তা করতেছি 45 কেমনে তোলা যায়। দেখো ইন্টারন্যাশনাল পার্টে যদি আমরা যাই, তুমি এইখান থেকে দেখো পৃথিবী পরিচিতি, দেশ পরিচিতি একটা আসে। খুব যে ইম্পর্টেন্ট তা বলবো না, বাট সবাই পড়ে যায়। প্রত্যেকটা দেশ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করব। আমাদের এইগুলো আসলে ডে হিসেবে ভাগ করে দেখতেছো, মানে আমরা সুন্দর করে আসলে পেট ব্যাচে এভাবে পড়াবো আর কি, হ্যাঁ। এই অংশটা দেখতেছো আন্তর্জাতিক সংস্থা, এখান থেকে 2টা প্রশ্ন আসে, প্রত্যেক বছর 2টা প্রশ্ন আসে। দেখছো 42 হয়ে গেছে, কিন্তু 42, হ্যাঁ 42 কিন্তু অলরেডি ডান। এবার দেখো কবি, সাহিত্যিক, বিখ্যাত প্রণালী, বিখ্যাত ব্যক্তিত্ব যারা রয়েছে, এইখান থেকে মাস্ট বিখ্যাত ব্যক্তির উক্তি ভাই প্রত্যেক বছর আসে। 43 উক্তি, তুমি 12 থেকে 14টা উক্তি পড়ে যাবা, একটা পাবা, মিনিমাম 2টাও আসে অনেক ক্ষেত্রে, হ্যাঁ। তারপরে দেখো এই যে বিখ্যাত মরুভূমি, হ্রদ, আগ্নেয়গিরি, এগুলো তোমার জানার দরকার, তাই পড়বা। তারপরে দেখো এখানে হচ্ছে সীমানা, জাদুঘর, সুড়ঙ্গ পথ, মানে সারা বিশ্বের হাবিজাবি ইতিহাস। কিন্তু এই যে বিশ্বের প্রথম নারী, হ্যাঁ নারী সম্পর্কিত কোনো না কোনো কিছু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরে দেখো আরেকটা টপিক হয়তো স্কিপ করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের উপজাতি, হ্যাঁ উপজাতি পড়লে তুমি একটা কমন পাবা, উপজাতি, ঠিক আছে, বা আদিবাসী যাই বলো না কেন, সেই ক্ষেত্রে একটা নাম্বার কিন্তু শিওর নিশ্চিত পাবা, হ্যাঁ। উপজাতি বা আদিবাসীদের জীবনযাত্রা, তাদের ধর্ম, খাদ্যাভ্যাস, তাদের অবস্থান, এগুলো নিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং একটা প্রশ্ন তুমি আশা করতে পারো। অলরেডি কিন্তু 44-এর কাছাকাছি চলে গেছে। প্রত্যেক বছর যে অংশটাকে থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে বিভিন্ন পুরস্কার, রিসেন্ট টাইমের পুরস্কার হতে পারে, বা আগে অনেকবার পেয়েছে একটা পুরস্কার একক ব্যক্তি বা প্রতিষ্ঠান, কিংবা দেখা যাচ্ছে রিসেন্ট টাইমে নোবেল দিল কে, পুলিৎজার কে পেয়েছে রিসেন্ট টাইমে, হ্যাঁ। এই যে ধরনের পুরস্কার সম্পর্কিত তথ্যগুলো না অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পুরস্কার যদি পড়ো তোমার 45টা প্রশ্নের মতো কমন আসবে। পূর্ব নাম, বর্তমান নাম, এগুলো আসলে ইম্পর্টেন্ট, বা অতটাও না। এইবার আসলে রিটেন। তো দেখো 45 কিন্তু আমি একটা হিসাব দিলাম যে 45-এ কিন্তু ইজিলি পাওয়া যায়, তাই না? একদম ক্যালকুলেটেডলি তুমি প্রিপারেশনটা নিতে পারবা। এখন রিটেন অংশের প্রিপারেশনটা কেমন? আরও সহজ। চিন্তা করো রিটেনে 40 নাম্বারের মধ্যে তুমি যদি 21, 22 এমনও পাও, চান্স পাবা। এইবার 25 পাইলে ভালো, মোটামুটি 30 পাইলে টপ। তো এখন আমি তোমাকে কি বলবো, কোনটা করতে বলবো? দেখো বাংলা অংশের প্রত্যেকটা গদ্য পদ্য মোট হচ্ছে 24টা, তাই না? এই 24টা গদ্য পদ্যের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা যদি তুমি জানো, 2 মার্কের প্রশ্ন আসে, ছোট্ট একটা অংশ তুলে দেয় মূল বইয়ের যে গদ্য পদ্য সিলেবাসে, সেখান থেকে তোমার 10 নাম্বার থাকে। কত নাম্বার? 10 নাম্বার। যারা সারমর্ম সারাংশ পারো, সারমর্ম বেশি আসে, তারা আরও 5 নাম্বার এখান থেকে পারবা। তো প্রত্যেকদিন একটা করে হচ্ছে সারমর্ম করতে পারো। এরপরে কি? ইংরেজিতে ভাই টেক্সট বুকের উপরে ভিত্তি করে যদি তুমি প্যারাগ্রাফ পড়তে পারো, 10 নাম্বার তুমি এখান থেকে পাবা। প্রত্যেক বছর একটা প্রশ্ন এসেই থাকে রিটেন অংশে, সেটা হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই সেন্টেন্স বিল্ডিং যেটা আমরা বললাম, এইখানে কিন্তু 5 নাম্বার থাকে, যেগুলো মূল বইয়ের গুরুত্বপূর্ণ শব্দগুলোর উপর ভিত্তি করে কিন্তু চলে আসে। তো বুঝতেই পারতেছো 10 আর 5 30 নাম্বার একদম মোটামুটি অলিখিত ফিক্সড আর কি, হ্যাঁ। বাকি যে
10 নাম্বার এটা ফ্লাকচুয়েট করে, কখনো অপপ্রয়োগ দেয়, কখনো অনুবাদ দেয় ইংরেজি অংশে, কখনো তোমার এক্সপ্লানেশন দেয়, কখনো সামারি করতে দেয়, হ্যাঁ, কখনো তোমার শূন্যস্থান পূরণ বা যেটাকে গ্যাপ ফিলিং বলা হয় ওটা আসতে পারে। বাট তুমি যদি 30 নাম্বারে একটা ভালো স্ট্রং প্রিপারেশন নিয়ে ফেলো, ঠিক আছে, 30-এ যদি তুমি একটা স্ট্রং প্রিপারেশন নাও, তুমি 20 অনায়াসে পাবা। এবং বাকি যে 10, হ্যাঁ, ওখানে যদি একটু ঘষা মাজাও করো, তুমি 3-4 পায়ে যাবা। তার মানে আলটিমেটলি এই কাজটুকু যদি তুমি করতে পারো, তাহলে ডিউ তোমার মোটামুটি কনফার্ম। ডিউ বি ইউনিটে তুমি একটা সিট শিওর পাবা এবং উপরের দিকেই পাবা, হ্যাঁ, শিওর একটা সিট কিন্তু তুমি এখান থেকে পাবা।